ক্লাস 8 আমরা জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসুর লেখা শুরু করেছিলাম। সেটি অসম্পূর্ণ রয়েছে, অর্ধেকটা আমরা পড়েছিলাম আর কিছু অংশ এখনো পড়া বাকি ছিল। আজকে আমরা সেটা কমপ্লিট করব। তোমাদের খাতা আমি দেখছি খুব খারাপ লেখা কয়েকটা পেলাম, সেগুলো তোমরা রেজাল্টের সময় জানতে পারবে। আমি তার নাম বলছি না, এই সময় তোমরা রেজাল্টের সময় জানতে পারবে। যাক, এইটা আমি আশা করিনি তোমাদের কাছ থেকে। তার মানে তোমরা পড়াশোনা করছো না, এটা একটা তার প্রমাণ। এইভাবে চললে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। তাই আমি তোমাদেরকে বলছি, ক্লাসেও বলেছি যখন আমরা স্কুলে থাকতাম, যে তোমরা যদি ক্লাসটাকে ঠিক ফলো করো এবং ক্লাসের কাজগুলোকে যদি ঠিক মেনটেন করো, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। কিন্তু তোমরা সেটি করছো না, ক্লাসই করছো না ঠিকঠাকভাবে, ক্লাস দেখছো না এবং যে টাস্কগুলো দিচ্ছি সেইগুলো তোমরা ঠিকঠাক করছো না। হয়তো গেম খেলে বা অন্য কিছু কারণের জন্য বা অন্য কিছুভাবে তোমরা সময়টাকে কাটিয়ে দিচ্ছ। এটা কিন্তু তোমাদের কাছ থেকে আশা করা যায় না। যাক, আমরা তার পরের অংশে যাচ্ছি। আমরা এর আগে দিনে পড়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন মান্দালয় জেলে ছিলেন, তখন তার উপলব্ধির কথা তিনি লিখছেন দিলীপ বলে এক ব্যক্তিকে। সেখানকার দুরবস্থার কথা তিনি তুলে ধরেছেন তার চিঠির মধ্যে, এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার আসছি আমরা তারপরের পড়ার মধ্যে। 121 পাতা তোমরা খুলে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলিকে তলিয়ে বুঝবার সুযোগ দেয়। অর্থাৎ সমস্ত আত্মীয় পরিজন, নিজের আপন লোকগুলোকে ছেড়ে যখন জেলখানায় দিন কাটাতে হয় একাকিত্বের সাথে, তখন তার জীবনের বিভিন্ন পূর্বের উত্থান পতন, তার জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলিকে নিয়ে সে চিন্তা করার সুযোগ পায়। ফলে তার পূর্বকৃত ভুলের একটা সন্ধান সে পায় এবং সেটিকে সে কাটিয়ে উঠে আবার নতুনভাবে শুরু করার একটা উন্মাদনা ফিরে আসে। আমার নিজের সম্বন্ধে এই কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছাচ্ছে। অর্থাৎ আমাদের পূর্ব জীবনে কিছু অংশ যেগুলো আমরা বুঝতে পারিনি বা আমরা আমাদের ভুলটাকে হয়তো ধরতে পারিনি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তব্য অনুসারে যখন আমরা সেটিকে অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছি, তখন যেন সেই অমীমাংসিত উত্তরগুলো যেন আস্তে আস্তে সামনে ভেসে আসছে। যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। অর্থাৎ কোনো বিষয়গুলো যেন অস্পষ্ট থেকে যেত, সেগুলো যেন আজকে অনেক বেশি স্পষ্ট। অন্য কারণ না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। অর্থাৎ এই যে ঈশ্বরের যে চেতনা, ঈশ্বরের চেতনার সাথে যে ভাবনা বিস্তার, এইগুলো যেন একাত্ম হতে পারবো। যতক্ষণ না আমার জেলের সাজার নির্দিষ্ট সময় শেষ হচ্ছে, তখন যেন এগুলো নিয়ে আমি বাঁচতে পারবো এবং অনেকখানি লাভবানও হব। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা ম্যাট্রিডম বলে অভিহিত করেছো, মানে শহীদত্ব বা শহীদের অবস্থা মৃত্যু যন্ত্রণা বা মৃত্যু বলতে চেয়েছে। অবশ্য এই কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। তুমি আমার সামান্য কিছু হিউমার প্রপোর্শনের জ্ঞান আছে, অন্তত আশা করি আছে। তাই নিজেকে এই হিউমার এবং প্রপোর্শন কথার অর্থ হচ্ছে কৌতুক, রসবোধ। হিউমার এবং প্রপোর্শন অর্থাৎ সঙ্গতি।
এবং মাতৃর বলে মনে করার মতো স্পর্ধা আমার নেই। মাতৃ মানে শহীদ, নিজেকে যে শহীদ বলে মনে করব মৃত্যু বরণ করার কালে, সেই ভাবনা কিন্তু আমার মধ্যে নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতায় জিনিসটিকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। তাহলে স্পর্শ বা আত্মম্ভরিতা কথার অর্থ হচ্ছে অহংকার বোধ বা দম্ভকে বলা হচ্ছে। তাই মাতৃডম জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শ হতে পারে। বলে শহীদত্ব মানে শহীদের মতো মৃত্যুবরণ করা, বুক ফুলিয়ে মাথা উঁচু করে, এটি আমার কাছে একটা আদর্শ হতে পারে। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে। মানে মানুষের চিন্তার বাইরেই যেন একটা অকাল বার্ধক্য, মানে অসময়ে বুড়ো হয়ে যাওয়ার প্রবণতাটাকে বলা হয়, চেপে ধরে। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকা উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। যখন কারাবাস থেকে থেকে যখন তার মনে আন্তরিক যে সমস্ত জিনিসগুলো ছিল, যে প্রবণতাগুলো ছিল, কিছু করার প্রবণতা, সেগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন যেন একটা একটা আবাল বৃদ্ধ একটা বয়স্ক ভাব যেন তার মধ্যে চলে আসে, যেন বয়সের ছাপ তার মুখে প্রকাশ পায়। অবশ্য কতগুলি কারণের এর জন্য দায়ী, যথা খারাপ খাদ্য, ব্যায়াম ও ফুর্তির অভাব, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, একটার অধীনতার শৃঙ্খলাভার, বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব, যা সর্বশেষ উল্লিখিত হলেও একটা মস্ত অভাব। অর্থাৎ বিভিন্ন সান্নিধ্য, মানুষের সান্নিধ্য, বন্ধুদের সান্নিধ্য, খাওয়া দাওয়া ঠিকঠাক, শরীরচর্চা, মিউজিক, এইগুলো থেকে যখন আমরা অনেক দূরে থাকব, তখন যেন আমাদের মনের যে সরস ভাবটা যেন নীরস ভাবে এসে দাঁড়ায়। কতগুলি এমন ভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতগুলি আছে যেগুলো বাইরে দিয়েও পূর্ণ করতে পারে। এই সব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। আলিপুর জেলে ইউরোপীয় বন্ধুদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। তাহলে এই যে সঙ্গীত মানুষের মনকে অনেকখানি ফুর্তি যোগায়, অনেকখানি আনন্দ যোগায়, অনেকখানি উন্মাদনা জাগায়। এই সঙ্গীতের ব্যবস্থা কিছু জেলে করা আছে, যে সপ্তাহে একবার সঙ্গীতের আসর বসবে এবং সবাইকে ইন্সপায়ার করা হবে সঙ্গীত দিয়ে। কিন্তু এই জেলে সেরকম কোনো বন্দোবস্ত করা ছিল না। পিকনিক, বিশ্রামভালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমতো কাব্য সাহিত্য চর্চা, এইসব বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। এবং যখন আমাদিগকে জোর করে বন্দি রাখা হয়, তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। অর্থাৎ আমরা স্বাভাবিক জীবনে এদের যে অভাবটা আমরা বুঝতে পারি না, এবং এদের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি না। যখন এদের থেকে আমরা দূরে থাকি, অনেক সঙ্গীত হোক, কাব্য চর্চা হোক, সাহিত্য চর্চা হোক, বক্তৃতা হোক, তখন যেন আমরা এর অভাবগুলো ভীষণভাবে অনুভূত হই। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয়, ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলো আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। অর্থাৎ এই ধরনের মনোজ্ঞ ব্যবস্থাপনা যদি না করা হয়, তাহলে এদের যে ডেভেলপমেন্ট, মানসিক উৎকর্ষতা লাভ করা যাবে না, এবং জেলের যে উদ্দেশ্য সেটাও সংগঠিত হবে না। এই কথা আমার লিখতে ভোলা উচিত নয় যে আপনার নিজের লোকের, বন্ধু বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুস্থ রাখতে পারে। অর্থাৎ সাধারণ প্রিয় মানুষগুলোর মুখ এবং তাদের কথা এবং তাদের শুভেচ্ছা বার্তা যেন তাদের বাঁচার রসদ যোগাতে অনেকখানি সক্ষম। এই দিকের প্রভাবটাই নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। এগুলো যদিও অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু মনের ওপর এটা দারুণভাবে এফেক্ট ফেলে, এবং তাদের এই শুভানুধ্যায়ীদের যে বিভিন্ন কথাবার্তা, তাদের যে ঐকান্তিকতা, তাদের যে উন্মাদনা, এইগুলো যেন মনের স্মৃতিপটে অনেক দিন স্থায়ী থাকে এবং সেগুলো যেন বাঁচার রসদ হিসাবে কাজ করে। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এই একটা নিশ্চিত কারণ, যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ থেকে বরণ করে নেবে। অর্থাৎ যে রাজনীতি করতে গিয়ে বন্দী হয়েছে
জেল খেটেছে পরস্পর প্রতিহিংসা পরায়ণতার জন্য। রাজনৈতিক বন্দীদের একটা মনের সাহস আছে যে সে যখন জেল থেকে বেরোবে তখন সাধারণ মানুষ এসে ধুমধাম করে বাজনা বাজিয়ে তাকে সম্বর্ধনা জানাবে, কিন্তু সাধারণ অপরাধীর তেমন কোনো সান্ত্বনা নেই। কিন্তু সাধারণ অপরাধী যারা যারা রাজনৈতিক অপরাধী নয় তাদের কোনো সেরকম সান্ত্বনা বাক্য কিছু নেই। সে বোধ হয় তার বাড়ি ছাড়া আর কোথাওই কোনো সহানুভূতি আশা করতে পারে না, এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। অর্থাৎ সে যে বীরত্বের কাজ করেছে তা নয়। রাজনৈতিক অপরাধী যারা তারা বীরত্বের সঙ্গে জেল খাটছে, কিন্তু যারা সাধারণ অপরাধী তারা নিজের বাড়িতেই হয়তো একটু সহানুভূতি পায়, কিন্তু অন্যত্র সাধারণ মানুষের কাছে সে একটা অপরাধীর চোখেই তাকে দেখতে হয় এবং লজ্জায় ঘুরতে হয় তাকে। আমাদের ইয়ার্ডে সমস্ত কয়েদির কাজ করতে হয়। তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে বন্দী আছে। তাহলে জেলের একটা বিশেষ পক্ষকে ইয়ার্ড বলা হয়। তাহলে সেই ইয়ার্ডের কিছু লোক আছে, তারা বলছে যে আমাদের নিজেদের লোক জানেই না যে আমি জেলে বন্দী আছি। লজ্জায় তার বাড়ি কোনো সংবাদ দেয়নি, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি। তাহলে যেহেতু তারা জানে না, সেই লোকগুলো মন মরা হয়ে বসে আছে, তাদের কিছু পাওয়ার আশা নেই, তারা বাড়িতে সংবাদ পাঠায় না যে সে জেল খাটছে। এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক মনে হয়। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আর সহানুভূতি কেন দেখাবে না? তাহলে যে অপরাধ করেছে তার অপরাধ প্রবণতা যদি তার মধ্যে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে সেই মানুষটি একটা নিরপরাধ হয়ে গেল এবং সেই মানুষটিকে সামাজিক মর্যাদা দেওয়া প্রয়োজন। কিন্তু সমাজ তাকে সেই আগের অপরাধীর মতোই, তার সমস্ত অপরাধ বোধ তার মন থেকে কেটে যাওয়া সত্ত্বেও তাকে অপরাধীর মতোই ট্রিট করতে থাকে। এটির সঙ্গে লেখক বা নেতাজি সুভাষচন্দ্র বোস যেন একমত হতে পারছেন না। আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু এক চিঠিতে শেষ আছে। আমার বেশি উদ্যম শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। তাহলে আমি যদি জেলের ঘটনা লিখতে থাকি, আমার মানসিক অবস্থার কথা লিখতে থাকি, তাহলে হয়তো আমি এক পাতা চিঠিতে শেষ করার বাদ দিয়ে আমি পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু সেটা লেখা এখন সমীচীন হবে না, কারণ সেই সামর্থ্য আমার কাছে এখন নেই। আমার জেলের কষ্টেও দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করার আমি পক্ষপাতী। তাহলে আমাদের যে শারীরিক কষ্ট হয় জেলে গিয়ে সেটা নয়, এটা যেন মানসিক একটা মনের ওপর একটা প্রেসার পায়, যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে। তাহলে এখানে অত্যাচার এগুলো সব কম আসে। সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না, এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাতের ওপর থেকেই আসে। জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এইরকমই অভিজ্ঞতা। এই যে সব আঘাত ও উৎপীড়ন, এগুলোকে আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরো বিরূপ করে দেয় এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ। অর্থাৎ সমস্ত জেলের শারীরিক কোনো কসরত হয় না, শারীরিক কোনো পরিশ্রম হয় না, সমস্তটাই তার চিন্তা ভাবনাটা যেন মানসিক এবং মাথার ব্রেনের ওপর প্রেসার পড়তে থাকে। এক্ষেত্রে হয়তো জেল কর্তৃপক্ষের তেমন কোনো ভাবনা নেই, কিন্তু এটাই অ্যাকচুয়ালি ঘটে থাকে। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি, তাই এসব আঘাত আমাদের উপর বর্ষণ করে। আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। তাহলে আমাদের এই সাধারণ অবস্থার ওপর এত ব্যাপক পরিমাণে এফেক্ট ফেলে ওটা যে সেটা ভীষণভাবে কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তুমি বলেছো যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমগ্র পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু আছে। সমৃদ্ধতর ও প্রশস্তর আনন্দ স্রোতে পৌঁছাবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে রাজি হতে? আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না, বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণার উন্নততর কর্ম ও উন্নততর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। তুমি কি মনে করো বিনা দুঃখে কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? অর্থাৎ এই যে কোনো জিনিসকে যখন পাওয়ার প্রবণতা থাকে সেটা অত সহজ নয়। বহু ঘাত প্রতিঘাত মধ্য দিয়ে, বহু লড়াইয়ের মধ্য দিয়ে, বহু পরিশ্রমের মধ্য দিয়ে সেই জায়গায় পৌঁছায়। আজকে একটা মহান ব্রতে নেতাজি সুভাষচন্দ্র বসু লেগেছেন এবং তিনি যদি মনে করেন যে রাতারাতি এটা সফল হয়ে যাবে, তা কিন্তু নয়। বহু মানুষের চোখের জল এই মাটিকে ভিজিয়ে দিচ্ছে।
সেই কষ্ট দুঃখ মানুষের একটাই চাহিদা, স্বাধীনতা। সেই স্বাধীনতা আনতে সুভাষচন্দ্র বোস জেল খাটছে, তার যা করণীয় করছে। তাই একটা জিনিসকে পেতে বা তাকে প্রাপ্তি ঘটতে অতটা সহজ নয়, কিন্তু মনের উদ্যমকে জাগিয়ে রেখে এবং সেই পথে লড়াই চালানোর নামই হলো সংগ্রাম। তুমি কিন্তু পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলোই পেয়েছি, সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে। তোমার পছন্দ যেরকম সুন্দর, তাতে এই কথা বলা অনাবশ্যক যে আরো বই সাদরে গৃহীত হবে। অর্থাৎ তুমি যে আমার মনে রসদ জোগানোর জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য যে বইগুলো পাঠিয়েছো, সেগুলো আমি এখনই ফেরত দিতে পারছি না। তার কারণ হলো আমি ছাড়াও আমার যে সমস্ত কয়েদিরা আছে, সেগুলো তারা খুব মন দিয়ে সেগুলো পড়ছে, এবং আরো যে বই আমি আশা করছি সেটাও আমি তোমাকে জানাচ্ছি। অর্থাৎ তোমার যে পছন্দের বইগুলো এবং যে পছন্দের জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আমার যারা আমার সঙ্গে আছে, সঙ্গী সাথী, তাদেরও পছন্দ হয়েছে, এবং এগুলো চলতে থাকবে। ইতি ইংরেজি থেকে অনুদিত কথার অর্থ, ইংরেজিতে চিঠিটা লেখা হয়েছে এবং সেটি বাংলাতে লেখা হয়েছে। দেখো, সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু ছোট নোট দেওয়া আছে এখানে, কিছু প্রশ্ন দাগ দিয়ে না, আমি যেগুলো দেবো তোমরা লিখে আমাকে দেখাবে। একের দাগের দেখো 1, 2, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন, 1। তারপর রাসবিহারী বসুর কাছে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করে, এটা করবে। 2 এর দাগের দেখো প্রশ্নগুলো, অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এটা দেখো 2 এর দাগের 1, তোমার পাঠ্য পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছেন, ওইটা। 2 এর দাগের 3, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে, এটা। মন্দালয় জেল কোথায় অবস্থিত, এটা। ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন, এটা করবে। সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলো ফেরত পাঠাতে পারেননি, জাস্ট একটু আগে বলছি, এটা করবে। 3 এর দাগে দেখো কিছু প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 3 এর দাগের 1, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, কেন এই কর্তব্য স্থির করেছেন, কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য মনে করেছেন। আমরা পূর্বে বলেছি আমেরিকা এবং ব্রিটেনের কথা। সেই জন্য খুব খুশি হয়েছে বক্তাকে, তিনি কি জন্য খুশি হয়েছেন, এটা করবে। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে, এটা করবে। 3 থেকে 6 দেখো, ম্যাট্রিডম শব্দটির অর্থ কি, এই শব্দটির উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন। 3 থেকে 7, যখন আমাদিগকে জোর করে বন্দী রাখা হয় তখন তাদের মূল্য বুঝতে পারা যায়, কোন প্রসঙ্গে কথা বলেছেন, তাদের মূল্য বিষয় কিভাবে লেখক আলোচনা করো, কিভাবে বক্তব্য। এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় এটি ব্যক্ত করো। দেখো, কিছু সমাস আছে, ব্যাস বাক্য সহ সমাস, তোমাদের ছোট ছোট সমাস করানো হচ্ছে, তোমরা পড়বে। আর দেখো, তোমার চিঠি হৃদয়তন্ত্রকে কমলভাবে স্পষ্ট করেছে, এটা সমাসগুলো করবে। 5 এর দাগে যে কটা আছে, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন দেখো আছে। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, না সূচক বাক্যে মনে রাখবে সুকঠিনটাকে জাস্ট চেঞ্জ করবে। সুকঠিন মানে এটা কঠিন নয়, তাহলে কি হবে, আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন নয়, তাহলে এটা না বাচক না সূচকে হয়ে গেল। সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়, প্রশ্নবোধক বাক্য। তাহলে কি করবে, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে লজ্জা পায়, এইটা জাস্ট প্রশ্নবোধকে করবে। এই জন্যই কি সাধারণ মানুষের সে মুখ দেখাতে লজ্জা পায় না, জিজ্ঞেস করছি। লজ্জায় তারা বাড়ির কোনো সংবাদ দেয়নি, যৌগিক বাক্যে। যৌগিক বাক্য মানে একটা যৌগিক শব্দ হবে এবং ও, তাহলে লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি, তাহলে এই কারণেই তারা লজ্জা পায় এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি। কতগুলি অভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, সরল বাক্যে। তাহলে কতগুলি অভাব মানুষের ভিতর পূর্ণ করে তুলতে পারে। নির্দেশক বাক্যে, বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে। নির্দেশক বাক্যে বিনা, সাধারণভাবে নির্দেশক মানে নির্দেশ করা বোঝায় না, নির্দেশক মানে বিবৃতিমূলক বাক্য, কিছু বলবে তুমি। বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কি কোনো মূল্য আছে, এটা আছে প্রশ্নবোধক বাক্য। এটা নির্দেশক বাক্য করলে কি হবে, বিনা দুঃখে কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য নাই। তুমি তো এটাই বুঝলে, ওইটা লিখলেই নির্দেশক বাক্য হয়ে যায়। 8 এর দাগের একটা প্রশ্ন দেখো, নিজের ভাষায় লেখা আছে, খুব সুন্দর করে যুক্তি দিয়ে নিজের মতো করে নিজের ভাবধারার সাথে যুক্ত হয়ে তুমি যা বুঝলে সেটা লিখবে। কোনো বইয়ের
সংস্পর্শে আসার দরকার নেই, কোনো বই থেকে ইনফরমেশন নেওয়ার দরকার নেই। তুমি পুরো ব্যাপারটা বুঝেছো নেতাজি সুভাষচন্দ্র বোসের চিঠি জেলখানার। এবার দেখো, শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনই উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি বক্তব্যের সঙ্গে একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে এটা একটা তোমার মানসিকভাবে ভাবো যে যদি একটা মানুষ সে জেল খাটে, জেল খেটে অ্যাকচুয়ালি আমরা জেল কেন খাটাচ্ছি? তাকে শাস্তি দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য কি না? তার মধ্যে যে অপরাধ প্রবণতা আছে, যে অপরাধ বোধ আছে, সেটিকে নষ্ট করায় এবং সেটিকে শেষ করে দেওয়া এবং একটা মানুষকে আবার পূর্ণ স্রোতে, মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই জেলখানার মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবং সেক্ষেত্রে যা যা করণীয় সেগুলো জেলের করা উচিত। এ সম্পর্কে তোমার কি মনে হয়? তুমি বিস্তারিতভাবে, ব্যাখ্যামূলকভাবে এটা লিখে তোমার নিজের মতামত, এখানে অন্য কোনো মতামত নয়, তোমার নিজের মতামতটা যা মনে হয় তোমার, সেটা তুমি লিখে আমাকে দেখাবে। প্রত্যেকে এটা অবশ্যই মেনটেন করবে। আমি দেখতে চাই তোমাদের ভাবনার যে গভীরতাটা, ভাবনার প্রসারিত অংশটা কতটুকু হয়। টপিকসটা আমি দিয়ে দিলাম, তোমরা এটা লিখে আমাকে অবশ্যই দেখাবে। আর প্রশ্ন দেওয়ার কিছু নেই, এই পর্যন্তই। বাকি এর পরের দিন আবার দেখা হবে।